করি, আর যে দায়িত্ব জনগণ দিয়েছে, পার্টি দিয়েছে, সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। তার মধ্যে ভুল ত্রুটি থাকবে, লিমিটেশন থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি জানি আমি আমার রাস্তা সঠিক। আমি নিজে যদি ঠিক থাকি আপনি আমাকে এদিক ওদিক করতে পারবেন না। আপনিও আমার সমালোচনা করে অনেক খবর করেন, আমি প্রত্যেকটাই দেখি। আর আপনাকেও বলি, আপনি দেখেছি সমালোচনার খবরগুলো আমাকে পাঠান না, ওটাও পাঠাবেন। ওকে, আমারও খুব ভালো লাগলো যে আপনি এটা এগুলো পজিটিভলি পাঠাবেন, নেন। ওগুলো আমি কেন নেবো না? আমি তো নিজে ঠিক আছি, আপনি নিজেই দেখবেন হ্যাঁ, কিছুদিন পরে এই যে কাগজগুলো, এই আমি আপনাকে বলছি, নাম করেই বলছি, বর্তমান কাগজ, তারা আমি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য ঠিক করেছিল আমার নাম ছাপবে না। 2021 থেকে 26 বিরোধী দলের নেতার নাম ছাপেনি। এখন দেখুন মুখ্যমন্ত্রীর ছবি ছাপে ফ্রন্ট পেজে। আমি তো অপেক্ষা করেছি, দেখেছি। এই আনন্দবাজার হলদিয়ার এবিজি কে নিয়ে আমার লম্বা ছবি চেপেছিল, তখন অভিক সরকার ছিল সম্পাদক, বলেছিল শিল্প তাড়িয়েছে, আমার বিরাট একটা লম্বা ছবি দিয়ে, নেগেটিভের ফ্রন্ট পেজে। আনন্দবাজারও আছে, আমিও আছি। আমি তো এগুলো তো এই আজকাল আজকাল কাগজ এখন ছবি ছাপে, প্রতিদিন কাগজ আপনি দেখেন যে আমার ছবি ছাপে। এদের গত 5 বছরের কাগজ 21 থেকে 26 আপনি বের করে দেখবেন এরা কি কি করতো। তবে আমি শুধু দেখেছি, আমি রিয়াক্ট করিনি। একেবারে। নতুন করে চিনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, নতুন করে চিনলাম। দর্শক যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি দেখে নেবেন। গতকালকে একটা লম্বা ইন্টারভিউ উনি দিয়েছেন আমাকে, টেলিফোনিক। আসলে আমার যাওয়ার সময় তো, সময়ের থেকেও আমি তো অনেকটা দূরে থাকি আরামবাগে, এখান থেকে যাওয়া খুব সমস্যার। নাহলে হয়তো সামনাসামনি একেবারে অডিও ভিডিও ইন্টারভিউটা নেওয়া যেত। তো দূর থেকে টেলিফোনিক একটা ইন্টারভিউ নিয়েছি। যারা দেখেননি দেখে নেবেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম কোনো চ্যানেলে একটা এই রকম ইন্টারভিউ উনি দিয়েছেন। তো এটা ভালো লাগার একটা জায়গা যে আরামবাগ টিভি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল হলেও সেটাকে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং 100 দিন পূর্তি উপলক্ষেই বলবো উনি একটা এই ইন্টারভিউ উনি দিয়েছেন। তো যাই হোক, আমি নতুন করে চিনলাম কেন বলছি কথাটা আপনারা জানেন এবং এখানে শুনলেনও। উনি বললেন যেটা, যে ভুল ত্রুটি থাকবে, অনেকে সমালোচনা করবেন, আপনিও করেছেন, কিন্তু আপনার একটা সমস্যা যেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে যেগুলো বলে থাকেন বা সমালোচনা করে থাকেন সেই খবরগুলো পাঠান না। আসলে আমি যেসব খবর করি যেগুলো মুখ্যমন্ত্রীর সঙ্গে রিলেটেড, বা এমন কিছু খবর যেটা মুখ্যমন্ত্রীর নজরে আসা উচিত, আমি না সেই খবরটার লিঙ্কটা ওনার হোয়াটসঅ্যাপে শেয়ার করি, এবং উনি সঙ্গে সঙ্গেই দেখেন। যদি না কোথাও ব্যস্ত থাকেন কোনো বৈঠকে বা কোথাও ভাষণ দিচ্ছেন, এরকম যদি না থাকেন, যদি মোবাইলে অন থাকেন তো দেখেনি, প্রায় সঙ্গে সঙ্গেই দেখেন। তো সত্যি আমি পাঠাইনি। আমি কদিন ধরে যেসব কথা ওনার সম্পর্কে বলতে ওনার সরকার সম্পর্কে, ওনার দলের সম্পর্কে সমালোচনা করেছি, আমি সত্যিই পাঠাইনি। দেখুন, যাদের বিরুদ্ধে প্রশ্ন তুলছি আবার তাকেই ডিরেক্টলি পাঠাচ্ছি, তো সেটা তো একটা কেমন লাগে না? ভাববেন যে বাবা আমাদের বিরুদ্ধে বলছেন, আবার আমাকে সেই কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতো আবার দিচ্ছেন। ফলে আমি ইচ্ছে করেই পাঠাইনি। আপনারা বলুন, আপনারা পাঠাবেন? কারোর বিরুদ্ধে বলছেন, আবার বলছি ওনার ব্যক্তিগত বিরুদ্ধে আমি বলিনি, মানে ওভারঅল যেভাবে চলছে সরকার বা দল সেই সব নিয়ে বলেছি। তাও আমি সত্যিই পাঠাইনি। তো উনি মার্ক করেছেন, দেখেছেন। প্রথমত আমি না পাঠালেও উনি দেখেছেন, আর আমি যে পাঠাচ্ছি না সেটাও মার্ক করেছেন। তো সেই জন্য কালকে বলেছেন যে আপনার হচ্ছে যে আপনি বিরুদ্ধে বললে সেগুলো পাঠাবেন। আমি কেন বলছি নতুন করে চিনেছি এই জায়গাটা, যে এত কথা বললাম, এত সমালোচনা করলাম, এবং ওনাদের খবর দেখালে মানুষ দেখতে চাইছেন না, মানে এই টাইপের কথা বলেছি, টিআরপি ডাউন হয়ে যাচ্ছে, এই টাইপের কথা বলেছি। তারপরেও উনি বলবেন, সমালোচনা করবেন, আমাকে পাঠাবেন। জনগণ দায়িত্ব দিয়েছে, দল দায়িত্ব দিয়েছে,
তো ভুল ত্রুটি থাকবে, মানে সেটাকে সামলে নিয়ে এগোতে হবে। সমালোচনা হবে তো কী হয়েছে, বরং সেখান থেকে কিছু শিক্ষার জায়গা থাকতে পারে, সতর্ক হওয়ার জায়গা থাকতে পারে, পাঠাবেন। এই জায়গাটা বলছি আর কি, যে মানে আমি মানে শুভেন্দু অধিকারীকে আমি তো আজকে থেকে চিনি না, যখন উনি টিএমসিতে ছিলেন তখন থেকে চিনি, তখন থেকে আমার সঙ্গে যোগাযোগ। তারপর উনি বিজেপিতে জয়েন করলেন, তারপর একটা দীর্ঘ লড়াই হলো, বিরোধী দলনেতা হয়েছিলেন, ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তারপর আজকে মুখ্যমন্ত্রী। অনেক কষ্টের রাস্তা পার হয়ে এসছেন, পেরিয়ে এসছেন। তো সুতরাং আমি তো ওনার লড়াইয়ের সঙ্গীই ছিলাম বলবো। সঙ্গী বলতে আমি আর সামনে তো রাস্তায় নেমেতে করিনি, মানে ওনার কাজকর্মগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, জনমত একটা তৈরি করার চেষ্টা করেছি। তো তার একটা রেজাল্ট এসছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি একা সব কিছু করেছি সেটা কখনোই আমি বলবো না, বোকামি হবে। মানে সবাই করেছেন, আমিও তার একটা সামান্য একটা পার্ট ছিলাম। যাই হোক, ফলে ওনাকে আমি অনেক দিন ধরে চিনি। আর আমি এই যে এত লম্বা একটা জার্নি, আমি কখনো বিশেষ করে ওনার বিরুদ্ধে কিছু বলে সমালোচনা করে কোনো ভিডিও তৈরি করেছি আমার অন্তত মনে নেই। আমি করিনি, কারণ সবসময় আমার যেটা মনে হয়েছিল, আসলে আমিও পরিবর্তন চেয়েছিলাম। আর পরিবর্তন করতে গেলে আমি তো আর পলিটিক্সে নেই, আমাকে একটা শক্ত খুঁটি ধরতে হবে, কারা করতে পারবে পলিটিক্যালি। তো সেখানে আমার মনে হয়েছিল যে বিজেপি ছাড়া কেউ নেই। ফলে আমার খবরগুলো বিজেপি কেন্দ্রিক অনেকটাই হয়েছে। বিজেপির প্রতি ভালোবাসা, ভালো লাগা, সিম্প্যাথি এইসবের জায়গা থেকে না, কিন্তু আমি ওপেনলি এখনও বলছি, আমি বিজেপি দলটার খবরগুলো বেশি বেশি করে করতাম, যাতে করে যেহেতু বিজেপি লড়াইয়ের জায়গায় ছিল, ফলে তাকে নিয়ে এগোনো শক্ত খুঁটি হিসেবে। আর অন্য পার্টির খবর খুব বেশি গুরুত্ব দিইনি। অনেকে বলে থাকেন আপনি শুধু বিজেপি কেন খবর করছেন। আমি অন্য পার্টির খবর খুব বেশি গুরুত্ব দিতাম না, এই জন্যে কারণ ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আবার আসল লড়াইটাই সমস্যায় পড়ে যাবে। আবার দেখবেন কিছু ক্ষেত্রে কিছু পার্টিকে গুরুত্ব দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল সেখানে যদি কিছু ভোট ভাগও হয় তাতে একটা লাভ আছে পরিবর্তনের জন্য। ফলে এগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই সময় আপনারা অনেকে প্রশ্ন তুলেছিলেন, যারা বুঝেছিলেন। আমার লক্ষ্য একটাই ছিল, পরিবর্তন। আর বিজেপি একমাত্র পারবে, কারণ যেহেতু এখানে প্রধান বিরোধী দল, তাদের শক্তি সামর্থ্য সবই আছে। আর দলটার মধ্যে শুভেন্দুকে কেন গুরুত্ব দিতাম, কারণ যে কোনো দলের একজন মুখ হতে হয়, যাকে সামনে রেখে মানুষ এগোবেন। পাঁচজনে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারেন, সেটা একটা ভালো। অবশ্যই পরিবার কেন্দ্রিক জিনিসটা আমরা পছন্দ করি না, যেমন কালীঘাটে চলে। কিন্তু তারই মধ্যে একজন লিডার হতে হবে। যেমন দেখুন না, গোটা দেশে নরেন্দ্র মোদীজি একটা লিডার না, তার কথা শুনে সবাই চলেন। তো একটা মুখ প্রয়োজন আছে, দলের মধ্যে আবার একটা শক্ত একটা জায়গা প্রয়োজন রয়েছে। সেই জন্য শুভেন্দু অধিকারীর আমার মনে হয়েছিল যে ইনি পারবেন, ইনি যে লড়াইটা সহ্য করতে জানেন, লড়তে জানেন, তো এবং পলিটিক্যাল ভীষণ একটা অভিজ্ঞতা, বাংলাকে হাতের তালুর মতো করে চেনেন, সরকারেও ছিলেন, সরকারের ব্যাপার স্যাপারও জানেন। ফলে এই মানুষটা পারবেন। সেই জন্য দেখবেন আমি যত খবর করেছি সেই বিজেপিতে আসার পর থেকে, বিশেষ করে একটা খবর শুভেন্দু অধিকারীর বিপক্ষে আমি করিনি। কারণ আমি কখনো চাইনি যে আমার খবরের জেরে এই মানুষটির বিরুদ্ধে উল্টো কোনো ধারণা জনমানসে তৈরি হোক, তাহলে তারাও ভরসা হারিয়ে ফেলবেন না। তো সবার সমর্থন প্রয়োজন রয়েছে, দলটাকে জেতাতে হবে, আর দলের একজন লিডার হিসেবে একজনকে তুলে ধরতে হবে। তো আমার মনে হয়েছিল শক্তপোক্ত উপযুক্ত লিডার শুভেন্দু অধিকারী। ফলে তাহার বিপক্ষে আমি কিছু করিনি, সবসময় পক্ষে করার চেষ্টা করেছি, যাতে করে জনমত একটা তৈরি হয়। তো এইসব আমি করেছি। মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তারপরেও টানা বলে এসেছি। কিন্তু তারপরে আমি হঠাৎ করে বলতে আমার নিজেরও কিছু খারাপ লেগে গেছিলো আর কি, যে এত চেষ্টা করে পরিবর্তন আনা হলো, এত লড়াই, এত মানুষের জীবন গেল, কিন্তু যেভাবে চলছে দেখছি এই মুহূর্তে, এ তো ঠিক লাগছে না। প্রথমত তোলাবাজিকে হটানোর একটা ব্যাপার ছিল, তোলাবাজি ভীষণভাবে হতো, তোলামূল বলা হতো, উনিও বলতেন। সেই দলের লোকেদেরকে দেখছি নিচুতলায় বা বিভিন্ন স্তরে প্রোটেকশন মানিয়ে নিয়ে ওই তৃণমূলের তোলাবাজদের গুরুত্ব শেল্টার দিয়ে দিচ্ছেন। এটা কি হচ্ছে? জনমানুষের একটা রিয়াকশন তৈরি হচ্ছে, মানুষও দেখছেন, আরে যাকে দেখতাম তোলাবাজি করতে, যার বিরুদ্ধে চোর বলতাম, সেই মানুষটা আবার এখন বিজেপির সঙ্গে ঘুরছে। ফলে একটা বিরাট রিয়াকশন তৈরি হয়ে যাচ্ছিল গ্রামগঞ্জে। এটা নিয়েও কথা বলেছি। আর আমার সঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর একটা মনোমালিন্য হয়ে গেছিল। কি নিয়ে জানেন? আমার মনে হয়েছিল যে এটা একেবারেই ঠিক হচ্ছে না।
তো আমি মাঝখানে ওনার সঙ্গে যোগাযোগ স্টপ করে দিয়েছিলাম। দূর, যে মানুষটার জন্য এত কিছু মানে ভাবলাম, করলাম বলাটা বেশি বাড়াবাড়ি, মানে ভাবলাম, আমরা চেয়েছিলাম যে মানুষটি এগিয়ে আসুন, মুখ্যমন্ত্রী হয়েছেন, দলটাকে সরকারটাকে ভালো করে চালাবেন, প্রকৃত উন্নয়ন হবে। এবং একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, যদিও ওনাকে একটা অন্যভাবে দেখে দেওয়ার চেষ্টা হয়েছিল নারদা কেস দিয়ে, কিন্তু আমি আগেও বলেছি নারদা কেসে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছিল। আর নারদা কেসে টাকা না কী সব দিয়েছে বলা হচ্ছে, কিন্তু আমরা তো টাকা প্রকাশ্যে দেখিনি। আমি ধরছি তর্কের খাতিরে যদি টাকাই হয়ে থাকে, কারণ যেহেতু প্রকাশ্যে দেখি না, আমি কী করে ডিরেক্টলি বলবো। আপনারা অনেকে বলেন, ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরছি টাকাই দেওয়া হয়েছিল। টাকাটা কী জন্য দেওয়া হয়েছিল বলে ওখানে উঠে এসছে, না পার্টিকে দেওয়া, পার্টিতে অনুদান। তো পার্টিতে অনুদান তো সব দলই নেওয়া হয় না, লোকাল পার্টি চালাতে গেলে। আর দ্বিতীয়ত, টাকার অঙ্কটা কত ছিল? 2 লাখ না কত ছিল না? যে মানুষটা কথায় কথায় কোনো মানুষকে লাখ লাখ টাকা দিয়ে দেন, এমনকি সেই শামশেরগঞ্জের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন লাখ লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কোনো ব্যাপারই না, মানে পরিবারের ইনকাম আছে তো দিয়ে দেন। যে মানুষটি নিজের খরচায় পলিটিক্স করেন, অনেক আছেন না পলিটিক্যাল পার্টির লোকেরা, বিজেপিরই, পার্টি খরচা দেবে, পার্টি গাড়ি দেবে, সেই গাড়িতে যাবেন, যাতায়াত করবেন। এই মানুষটা আমি যতটুকু জানি নিজের খরচায় পার্টি করেছেন, মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর একটা ব্যাপার। নিজের খরচায় পার্টি করেছেন, নিজের খরচায় এগুলো মামলাগুলো লড়েছেন। আমি একটা সময়, তখন আমার সঙ্গে কথা হতো, বলেছিলেন যে আমার মামলাতেই কত কোটি একটা সংখ্যা বলেছেন, এত কোটি টাকা খরচা হয়ে গেছে, আমি নিজের পয়সাই করি। এবং শুধু তাই না, ভোটেতে বিজেপির প্রার্থী হয়েছেন হয়তো কেউ, তিনি নিজের টাকা খরচ করার ক্ষমতা রাখেন না বা সদিচ্ছা নেই, তাকে পর্যন্ত ভোটের খরচা হিসেবে টাকা পাঠিয়েছেন। আমি নাম বলবো না, তারাও পরের দিকে অনেক ফোঁস করেছিলেন, কিন্তু উনি টাকা পাঠিয়েছিলেন। ফলে ওনার কাছে এই সামান্য কয়েকটা লাখ টাকা, 2 লাখ, যাই না 2 লাখ না 3 লাখ যাই হোক হবে, এটা কোনো ম্যাটার করে? যদি সত্যি উনি দুর্নীতিগ্রস্ত মানুষ হতেন, মমতা ব্যানার্জি তো কম চেষ্টা করেননি ওনাকে ধরার জন্যে। কখনো বললেন অমুক জায়গায় চাকরি দেওয়া হয়েছে, তমুক জায়গার দায়িত্বে ছিলেন ছোকরাটা, তমুক চাকরি দিয়ে এই করেছে, সেই করেছে, সব জানি। তো জানি তো ধরেননি কেন? ধরতে পারেনি। প্রচুর চেষ্টা করেছেন, মিথ্যা মামলা দিয়ে শেষ করার চেষ্টা করেছিলেন, 100-র উপরে মামলা, সেটাতে পারেনি। আর কোনো দুর্নীতি, যেখানে দলের এত লোক দুর্নীতি করেছেন বলে সামনে এসছে, প্রমাণস্বরূপ চলে এসছে, কিন্তু যে মানুষটির বিরুদ্ধে লাগাতার পড়ে রইল একটা সরকার, একটা শাসক, তার বিরুদ্ধে একটা ছিটেফোঁটা দুর্নীতি বের করতে পারেনি। তার মানে কি, ওটাকে উনি ক্যাজুয়ালি নিয়েছিলেন, পার্টি ফান্ডে ওনাকে আসেন দিতে। আমি ধরছি তর্কের খাতিরে, আমি আপনাদের কথা অনুযায়ী কথাটা বলছি। কিন্তু দুর্নীতিগ্রস্ত মানে আত্মসাৎ করে ফুলে ফেঁপে ওঠা, সেটা কিছু পাওয়া গেছে। ফলে এটা এই যে একটা দাগই বলবো, একটা অজান্তে অনিচ্ছায় একটা দাগ, নিজের কোনো স্বার্থ ছিল না, সেটা ওনার কাছে একটা লেগেছে, যেটা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেন। দেখুন, নারদাকাণ্ডে আরও অনেকের কিছু ভিডিও এসছে, তাদের অ্যাটিটিউড, তাদের আরও সব অন্য কাজকর্ম দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে উনি পার্টি ফান্ডের জন্য নিয়েছেন না নিজের জন্য নিয়েছেন, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এই মানুষটি এবং তার আরও চালচলন বা চলা যেটা আমরা দেখেছি জীবনে, এটা না মনে হয় না কখনো যে মানুষটি ওই রকম, এবং লাগাতার ইমানদারি নিয়ে কথা বলছেন। তো সরকারের স্বচ্ছ ভাবমূর্তি, নতুন সরকারের দুর্নীতির কেউ যদি করে থাকেন, পুলিশ থেকে শুরু করে দেখছেন তো সবাইকে ধরপাকড় করানো হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। নারদরা যদি বলেন, ওটা একটা অদ্ভুত একটা দাগ লেগে যাওয়া, যেটা দিয়ে ওনাকে বিচার করা যায় না যে উনি দুর্নীতিগ্রস্ত, কিন্তু মানুষটির মধ্যে একটা স্বচ্ছতা আছে। তো আমার যেটা ব্যাপার ছিল যে মানুষটাকে আমরা এইভাবে প্রজেক্ট করলাম, তুলে ধরলাম, ভালো মনে হয়েছে বলেই তো তুলে ধরেছি, নাহলে আরামবাগ টিভির কি পড়ে গেছে। আরামবাগ টিভি কখনো নীতির সঙ্গে আপোষ করে না, করবে না। আরামবাগ টিভি কারো খায় না, কারো পড়ে না। আরামবাগ টিভি কারো টাকায় চলে না। আরামবাগ টিভি ইউটিউবের টাকাতে চলে, ইউটিউবে বিজ্ঞাপনের টাকাতে চলে। ফলে আরামবাগ টিভির কোনো দায়বদ্ধতা নেই কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে দিনরাত বলে যাওয়া। কিন্তু আমার মেন লাইন থেকে আমি সরতে চাই না। মেন লাইনটা কি বলুন তো? রাজ্যের প্রকৃত উন্নয়ন। রাজ্যের প্রকৃত উন্নয়নে যদি কোনো সুযোগ থাকে, সেটাকে কাজে লাগানো এই মুহূর্তে। আমরা ইউটিউবে যে টাকা কামাই আমার সংসার চলে যায়, ঠিক আছে, ওটাই আমার শেষ কথা না। আমি টাকার জন্য কাজ করি না, আমি এই মুহূর্তে কাজ করি। আমি যেটা বলবো, যেটা করব, মানুষ সেটা কতটা নিচ্ছেন, হ্যাঁ, মানুষের মতামত নিয়ে চলার চেষ্টা করি, মানুষের ভিউ নিয়ে চলার চেষ্টা করি, করব। আর যেগুলো ভুলভ্রান্তি হবে নতুন সরকারের, সেগুলোকে তুলে ধরব, চেষ্টা করব শুধরানোর, চেষ্টা করব। আমার যতটুকু বিবেকে ধরা পড়বে সেই ভুল যেগুলো
একটু নক করে দিয়ে যদি ট্র্যাকে আনা যায়, কারণ আমার মূল টার্গেট প্রকৃত উন্নয়ন, সেটা যাতে কোথাও না থমকে যায়। তো সেই জন্য আমাকে কখনো কখনো কথা বলতে হয়, বলতে হবেও, আগামী দিনেও বলতে হবে। এবং উনি যেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে বলবেন, আমার যেন আরও কোথাও এনার্জি বেড়ে গেল। আমি তো প্রথমে ওনাদের সমালোচনা করা খবরগুলো পাঠাচ্ছিলাম না, এবার হয়তো সবই পাঠাবো। যখন উনি ওয়েলকাম করছেন, যখন উনি ওখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করছেন, যে একটা ভিডিও হচ্ছে সেখানে কে কী বলছেন দেখি, সত্যি আমাদের ভুল ত্রুটি আছে কিনা সেগুলো রেক্টিফাই করার চেষ্টা করবো, যখন ওনার মধ্যে এই অ্যাটিটিউড, মানে এই রকম বিচারধারা, তো পাঠাবো। তো খুব কনস্ট্রাকটিভ ব্যাপার, এটাকে উনি গঠনমূলক সমালোচনা হিসেবে নিয়েছেন যে হ্যাঁ করতেই পারেন। তো আমি যেটা বলছিলাম দর্শক, আমার সব থেকে খারাপ লেগেছিল, আমি ওটা নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলেছি, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফোনে একটু হয়তো কথা, আমি এই ছবিটা দেখিয়ে বলেছিলাম যে এটা কি খুব জরুরি ছিল। আমি ডিরেক্টলি বলেছিলাম, মানে খবরে তো পরে বলেছি, আমি ডিরেক্টলি তার আগে বলেছি যে এটা কি খুব জরুরি ছিল। আপনাদের যদি কোনো পলিটিক্যাল কৌশল থাকে করুন না, পলিটিক্যাল কৌশল আছে, বিল পাসের তাগিদ আছে, সব মানছি বুঝছি, তো পলিটিক্যাল কৌশল পলিটিক্যালি করুন। আপনি মুখ্যমন্ত্রী, আপনি যাবেন কেন? আপনি এরকম ছবি তুলবেন কেন? বৈঠক হলে বৈঠকের ছবি হয়তো কোনোভাবে বেরিয়ে আসতে পারে, বৈঠক হচ্ছে, কিন্তু এটা তো বৈঠকের ছবি বেরিয়ে আসে না, এটা হচ্ছে দাঁড়িয়ে ছবি তোলা, ফটো সেশন। এটা কেন? আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনাকে মানুষ বা আমরা কীভাবে চিনি, আর সেখানে দেখছি সেই সায়নী, সেই জুন মালিয়া, যারা কীরকম কথা বলেছেন, তার সঙ্গে আপনার ছবি, এটা ভালো লাগছে না। এই ছবিটা কেন? তো যেদিন আমি এই প্রশ্ন করেছিলাম, সবসময় তো মেজাজ তো মানুষের ঠিক থাকে না, হয়তো উনি অন্য কোনোভাবে চাপে বা প্রেশারে ছিলেন, উনি বলেছিলেন যে না না ঠিক আছে। পরে আমি বুঝলাম ঠিক আছে, উনি যে কথাগুলো বলেছেন সবটা ওনার নিজের ইচ্ছেতে হচ্ছে না, উনি যেন কোথাও কোথাও বাধ্য কিছু কিছু কাজ করতে। তা না হলে বলুন না, উনি তো এখানকার মুখ্যমন্ত্রী, ওনাকে দিল্লিতে যেতে হবে, দিল্লিতে অন্য কাজে যেতে পারেন, হয়তো ওই দিনও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল, সব ঠিক আছে, কিন্তু এইসব বৈঠকে অ্যাটেন্ড করতে হবে, যাদের সম্পর্কে বাংলার মানুষ ক্ষোভে ফুসছেন, তারা তাদের পিঠ বাঁচাতে এদিক সেদিক করছেন, ঠিক আছে। পলিটিক্যালি বিজেপি তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে বিল পাস করার জন্য, ঠিক আছে, তো পলিটিক্যালি সেটাকে করুক। মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে ট্যাগ করানো হচ্ছে? মানুষটির ইমেজ নষ্ট হচ্ছে, আর বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে, তাহলে উনি কি পুরো তৃণমূলের লোকেদেরকে বিজেপিতে আনতে চাইছেন? আমি যেটা বুঝলাম পরে আর কি, যে অ্যাকচুয়ালি ওনার ইচ্ছাতে ব্যাপারটা হচ্ছেই না, ওনাকে করানো হচ্ছে, বলানো হচ্ছে। তবে আমি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যে ওনাকে যেভাবে ইউজ করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে, এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো ঠিক হচ্ছে না। পলিটিক্যালি কোনো আপনাদের কৌশল থাকলে পলিটিক্যাল লোকজনদেরকে নিয়ে যান, সমীপ ভট্টাচার্যকে নিয়ে যান, ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে আরও সব কথা কিন্তু আছে, তারা তো থাকেন, তো সেখানে মুখ্যমন্ত্রীর মুখ, যিনি স্বচ্ছ ইমানদারি একটা সরকার চালানোর চেষ্টা করছেন, তাকে কেন ইউজ করছেন? আর কৌশল যখন করছেন, আরও কৌশল করুন, নিজেদের বিষয়টা যেন প্রকাশ্যে না আসে, মানুষ তো বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, মানুষ সবসময় সব কথা বুঝতে পারেন না, পলিটিক্যাল কৌশল বুঝতে পারেন না, বুঝতে চানও না। পলিটিক্যাল কৌশল কী হবে বিল পাস করে, কেন ওদেরকে দেখবো, এটা মানুষের আবেগের জায়গা থেকে মানুষ বলেন, এটা মানুষেরও দোষ না। আবার আপনাদের যেটা দরকার বলছেন জাতীয় স্বার্থে, সেগুলো আবার পূরণ করার দরকার আছে, হয়তো মানুষ সেগুলো পরে বুঝবেন, ইনস্ট্যান্ট বুঝবে না। তো যখন মানুষ ভুল বুঝতে পারে কোনো কিছু বিষয়ে, তো আমি কেন তাদের সামনে এগুলোকে আনবো? যদি বলেন যে জাতীয় স্বার্থে, সেটা আপনাদেরকে বুঝতে হবে, যেগুলো মানুষ পরে বুঝবে যে হ্যাঁ এটা ভালো দরকার ছিল, ডাকাত ধরতে গিয়ে দুটো চোরের সমর্থন নেওয়া, এরকম একটা ব্যাপার যদি পরে বলতে চান, সেটা পরে বোঝাবেন, মানুষের ওয়েব দেখে বোঝাবেন, কেন এরকম এরকম নিচ্ছেন, যে যা মানুষ যা বুঝবেন, আমরা আমাদের মতো করে চলবো, কেন এরকম করছেন। তো আমি এটা নিয়ে বলেছিলাম। তো যাই হোক, এটা নিয়ে আমার সঙ্গে একটু হয়েছিল। তো আমি তারপর থেকেই অনেকটা বেশি গর্জে উঠেছিলাম যে কী দেখছি আমরা। তো তারপর থেকে আমি যোগাযোগ করিনি, সত্যি কথা। আমি আর কদিন যোগাযোগ করি না, কোনো খবর পাঠিয়েছি, কোনো লিঙ্ক পাঠিয়েছি না, কোনো বিষয় জানতে চেয়েছি। উনি খুব, আমি ওনার মধ্যে খুব একটা চেঞ্জ দেখিনি। অনেকে কী ভাবেন কি যায় না, মানুষটির সঙ্গে আমার যোগাযোগ এত সুন্দর। আমি কালকে বলেছি, রাত 12টা 12:30 সময় হোয়াটসঅ্যাপ করলে যদি কোনো কিছু বিষয়ে জানতে চাই, সঙ্গে সঙ্গে উনি উত্তর দেন। রাত 12টা 12:30 থেকে সকাল, আবার ওদিকে সকাল 8টার পরে আমি পাই, অনলাইনে পাই। বিশ্বাস করেন, আমিও বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি তারপরে আমার যখন ওরকম উনি বললেন, হয়তো ওনার বললাম চাপে পড়ে রিয়াকশান দিয়ে দিয়েছেন, আমারও খানিকটা রাগ হয়ে গেছিলো। একটা জিনিস বলছি, মানুষের পালস অনুযায়ী উনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না, তো আমি আর সত্যি পাঠাইনি। তো তারপর লাগাতার এই খবরগুলো করার চেষ্টা করেছি। তো করার পরে আমি যেটা করলাম,
100 দিন তো গতকাল হয়েছে, তার 2 দিন আগে আমি দুম করে লিখলাম 100 দিন পূর্তি হচ্ছে 17 তারিখ, আপনি একটা ইন্টারভিউ দেবেন আমাকে। আমি যদিও জানি যে উনি কোনো চ্যানেলে মেন স্ট্রিম মিডিয়া বা ইউটিউবে কোথাও ইন্টারভিউ দেন না, আমি তবুও আমি ডিরেক্ট বললাম যে আপনি একটা ইন্টারভিউ দেবেন 100 দিন পূর্তি উপলক্ষে, আপনার কি উপলব্ধি মুখ্যমন্ত্রী হিসেবে? সঙ্গে সঙ্গে বললেন ওকে। আমি চমকে উঠলাম যে এত কথা বললাম, এত কিছু সঙ্গে সঙ্গে ওকে। আমি যে ভিডিওটা করেছিলাম যে ওনাদের দেখালে টিআরপি হচ্ছে না, সেখানে 14-15 হাজার মানুষ কমেন্ট করেছিলেন, কমেন্ট পড়তে পড়তে 14-15 দিন লেগে যাবে, এবং সবাই আমার পক্ষে কথা বলেছিলেন, ওনাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার মানে বলতে পারেন যে ওনাদের বিরুদ্ধে অ্যান্টি একটা কিছু করে ফেলেছি। তারপর লাগাতার বলে গেছে। দেখলাম আমাকে সঙ্গে সঙ্গে সাড়া দিলেন ওকে। আমি সকালে বলেছিলাম, আমি তার ঠিক কালকের আগের দিনে রাতে এক নক করলাম যে কাল টাইমটা তাহলে কখন রেডি থাকবো। বলে দিলেন 9:45। সঙ্গে 9:45 আমি হোয়াটসঅ্যাপ করলাম আমি রেডি। উনি বললেন 5 মিনিট পর ফোন করুন। 5 মিনিট পর ফোন করলাম, ফোন রিসিভ করলেন। পরে দেখলাম যে ওই যে তারাপীঠে ওখানে কি আগুন লেগেছে ওইটা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই জন্য 5 মিনিট লেট। খুবই পাংচুয়াল, আর ওরা সব মনে থাকে কখন কাকে কী টাইম দিয়েছি। দিয়ে উনি টানা বলতে লাগলেন ওনার উন্নয়ন যা হচ্ছে। মানুষের মনে প্রশ্ন আছে না যে কী করছে নতুন সরকার, তো সেই জন্যে উনি উন্নয়নমূলকের কথাগুলো বললেন, আমিও বলতে দিলাম। আমাদের তো সব জানা ছিল না একসঙ্গে এত কথা। এই যে 3 মাসে একটা সরকার কী করছে, কতটা করতে পারে, তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। সব ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি না, সব তো দেখতে পাওয়া যাবে না। তো পলিসিগত যে কাজগুলো হচ্ছে সেগুলো তো সামনাসামনি এক্ষুনি দেখতে পাওয়া যাবে না। সামনাসামনি কী দেখতে পাবো? রাস্তাঘাটের কাজ হচ্ছে দেখতে পাবো সামনাসামনি, চাকরি পরীক্ষা হচ্ছে সামনাসামনি দেখতে পাবো। তো এখন সবটাই সামনাসামনি করার মতো পর্যায়ে আসেনি তো, কিন্তু ওনারা যে প্রসেস করছেন সেগুলো ব্যাখ্যা দিলেন। আবার যেগুলো সামনাসামনি দেখতে পাওয়ার মতো সেগুলোও বলেছেন। তো আমাদের যেগুলো প্রশ্ন ছিল, রাস্তাঘাট কবে কী হবে বলেছেন, কদিনের মধ্যে কাজ শুরু করবেন বলেছেন। চাকরি বাকরি নিয়ে প্রশ্ন ছিল, উনিও বলেছেন প্রসেস চলছে, নতুন করে এসএসসি ইত্যাদি সাজানো হচ্ছে, মার্চের মধ্যে নিয়োগ ব্যাপকভাবে করার চেষ্টা হচ্ছে। তো এগুলো বললেন। তারপর আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো নিশ্চয়ই হয়তো আপনারা শুনেছেন, যারা শুনে নেবেন পুরো ইন্টারভিউটা। খুব সম্পদ বলবো আমি ওটা, একজন মুখ্যমন্ত্রীর 45 মিনিট ইন্টারভিউ। তো তার মধ্যে এই অংশটা হঠাৎ করে উনি বলেন আমাদের বিষয়ে। তো যাই হোক, আমি নতুন করে চিনছি, এই জন্যই বলছি কথাটা, যে এত কিছু বললাম আর বললাম, তারপরেও উনি এত সুন্দর করে কথা বললেন এবং বলছেন, মানে ওয়েলকাম করছেন এই সমালোচনা যে করবেন। তো যদি এই রকম মাইন্ডসেট থাকে না একজন মুখ্যমন্ত্রীর, আমি নিশ্চিত করে বুক ঠুকে বলতে পারি এখান থেকে দাঁড়িয়ে বসে, শুভেন্দু অধিকারী অনেক দূর এগোবেন। অন্য কেউ হলে হয়তো আমার সঙ্গে কথাই বলতেন না, বেশি মাস্তান হয়ে গেছেন না, এত কথা, মুখ্যমন্ত্রীর 3 মাসে এত সমালোচনা অনেক বলতেন, বা হয়তো দূরে নোটিশ পাঠিয়ে দেওয়া হতো। এমনিতে তো আমার নামে কত কেস টেস রয়েছে, কালকে শুনেছেন ওটাও বলেছেন, আমার নামে যেসব কেস টেস রয়েছে সেগুলো সব মানে উইথড্র করার চেষ্টা হচ্ছে, কারণ বাকি সব তো ফলস কেস। উনি জানেন, উনি প্রথম থেকে আমাকে যোগাযোগ রেখে চলতেন, তো আমি সব কথা বলতাম কী কেস সব জানতেন। এখন পুলিশ মন্ত্রী হয়েছেন, উনি বললেন গতকালকে আমার নামে যেসব কেস টেস আছে সেগুলো সব তোলার ব্যবস্থা করছে। ভালো লেগেছে, মানে কেস নতুন করে দেওয়ার থেকে আবার মানে নতুন করে দেওয়া কথা আপনারা হয়তো ভাবছেন, আমি বলেছি যে এরপর হয়তো কেস আসতে পারে, সেটা না করে আমার কেস তুলছেন, মানে অদ্ভুত ব্যাপার। এবং সেই সময় আমার কিছু পুলিশ অফিসার সম্পর্কেও অভিযোগ ছিল, যাদের জন্য আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছিল। আমি একটা সময় বলেছিলাম ওনাকে, চিঠি করেই বলেছিলাম, সেটা নাকি এনকোয়ারি করছেন। ফলে দেখুন, আমি এত কথা বললাম, তারপরে পাশে থাকা আইনি যে ব্যাপারগুলো আছে, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া সেখান থেকে। আর 2 হচ্ছে উনি ওয়েলকাম করছেন, বলছেন বলবেন। একজন মিডিয়া কর্মী হিসেবে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? আমাদের তো 2টো বিষয়, একটা হচ্ছে বিরুদ্ধে কথা বললে কেস টেসের ভয়, আর একটা হচ্ছে যেগুলো সব জটিল অবস্থায় হয়ে রয়েছে সেগুলোকে ইউজ করে নেওয়া, যে কেস হয়ে রয়েছে চলো এটাকে আরও করকে দেওয়ার মতো ব্যবস্থা করে নিই। এগুলো আমাদের থাকে তো, মানে আমাদেরকে বিভিন্ন জায়গায় টিপে ধরার ব্যাপারটা থাকে তো, যারা কথা বলি আমরা। তো 2টো জায়গাতেই দেখলাম একটা শিথিলতা, রিলিফ, এবং বলছেন আরও করতে পারেন। আমি কোনো রিয়াক্ট করি না। আনন্দবাজার বর্তমানে একটা সময় এইসব করতো, এখন তারাই সব আমার গুণগান করছে, ছবি ছাপছে, আমি কোনো রিয়াক্ট করি না, শুধু জাস্ট দেখি। এই যে হজম করা, সমালোচনা হজম করা এবং সেখান থেকে কিছু একটা নিয়ে চলা, তো এই মানুষটা এগোবেন না তো আর কোন মানুষটা এগোবেন? তার মানে আমি ঠিক মানুষকেই চয়েস করেছিলাম প্রথম থেকে, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে এই যে বললাম না, কখনো আমাদেরও ভাবনায় ভুল হয়। আমরা ওই ছবিটা দেখে ভেবেছিলাম যে উনি হয়তো এইসব করছেন, উনি হয়তো স্বেচ্ছায় এইসব করছেন। দেখুন, উনি একটা পলিটিক্যাল কৌশল নিয়ে চলবেন, কালীঘাট টিএমসি কীভাবে শেষ করতে হবে,
ওনার একটা বিরাট যন্ত্রণা তো আছে, ছিল তো, ফলে উনিও চাইবেন কালীঘাট টিএমসি শেষ হয়ে যাক। আমি প্রশাসনিক ব্যবস্থার বাইরে বলছি, পলিটিক্যাল ভাবনা থেকে। উনি এখন মুখ্যমন্ত্রী হিসেবে আমি এত কথা বললাম, এবার পলিটিক্যাল ভাবনাও তো ওনার মধ্যে আছে। তো সে কৌশল আছে, থাকবে, সেখানে কেন্দ্রেরও কিছু ব্যাপার স্যাপার থাকবে। আবার সবটা যে ওনার ইচ্ছে মতো সব কিছু হবে বা হচ্ছে সেটাও আমরা বলবো না। বিজেপি একটা বড় পার্টি, কে কোথা থেকে লিঙ্ক করে ফেলছেন বোঝা মুশকিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তার মধ্যেও মানুষের আমারও কিছু মনে হয়েছিল, প্রশ্ন তুলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না উনি ঠিক পথেই এগোচ্ছেন। বরং সরকারের মানে রাজ্যের উন্নয়নের জন্য ওনার কাজকর্মগুলোকে আরও ফোকাস করা উচিত এবং মানুষকেও বলা উচিত এই হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ একটা 3 মাস, একটা সরকার কোনো 3 মাসে সব কিছু করতে পারে না। আর এমন রাজ্যটাকে করে দিয়ে গেছে। ফলে এই মুহূর্তে আমার কোথাও মনে হয়েছে যে, এবং একটা চেঞ্জও দেখছি সর্বস্তরে। দেখুন 3টে বিষয় নিয়ে আমাদের সমস্যা আমাদের নজরে এসছে। একটা, তোলাবাজি চলছিল ব্যাপক হারে গ্রামগঞ্জে। 2 হচ্ছে ছবি টবি, মানে ওই টিএমসি লোকেদের সঙ্গে দহরম মহরম। আর 3 হচ্ছে উন্নয়ন দেখতে পাচ্ছি না। এই 3টে বিষয় নিয়ে তো একটা মানে হাওয়া বলছিলাম। তো এই 3টে বিষয় দেখছি, সেটা হতে পারে সমালোচনার জের, গঠনমূলক সমালোচনার জের। যদি সত্যি করে গুরুত্ব পেয়ে থাকে আমার কোনো খবর, সেটা ভালো লাগবে। এই যে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যে তোলাবাজি হচ্ছিল, এমনকি এমএলএদের নামও এসছে, আপনারা দেখছেন সেসব বিষয়ে বিজেপি কিন্তু খুব নড়ে চড়ে বসেছে। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, কাউকে রেয়াত করবো না, তাতে যদি 20 জন এমএলএ চলে যেতে পারেন, গেলে তো কোনো সমস্যা নেই। তো বিরাট সংখ্যা নিয়ে সরকারটা এসছে না, কি ম্যান্ডেট মানুষের। তো ফলে ওদিকটা সতর্ক করে দেওয়া হয়েছে। আপনারা বলবেন যদি এরপরে কোথাও তোলাবাজি চলে, এই বিজেপির লোকেরা তৃণমূল লোকেদেরকে শেল্টার দিচ্ছেন বা ওই তোলাবাজি করছেন, দোকান বাজারে পার্টি অফিস করবো, এই করবো সেই করবো করে, লিখবেন তো আমাকে কমেন্টে। তো দল নড়ে চড়ে বসেছে, সরকারও নড়ে চড়ে বসেছে, ধরপাকড়ও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এই যে রেকটিফিকেশন, শুধরে নিয়ে চলার, এটা একটা ভালো লক্ষণ। 2 হচ্ছে এই যে এইসব লোকের সঙ্গে ছবি টবি তুলে যা হচ্ছিল, সেটাও দেখবেন এই মুহূর্তে স্টপ আছে। আবার বলছি, পলিটিক্যাল কৌশলে কেউ করতে পারেন, কিন্তু যেভাবে পুরো ওপেনলি চলছিল সেটা দেখবেন কয়েকদিন ধরে নিশ্চয়ই ফলো করবেন, সেগুলো কিন্তু অনেকটাই স্টপ আছে। আমি চাই অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রী এইসবের সঙ্গে না যুক্ত হন, বা যারা যুক্ত করাচ্ছেন যুক্ত করবেন না দয়া করে। এই বাংলার এই বাংলায় ওনাকে অনেক দরকার আছে। বাংলার শুধু উন্নয়নটা প্রয়োজন রয়েছে। এখন পলিটিক্স ওইসব নিয়ে আমরা কিছু দেখতে চাই না, ভাবতে চাই না। ফলে এই মানুষটিকে দিয়ে বাংলার উন্নয়নটা করাতে হবে। ফলে ওনাকে যাতে আর না চাপিয়ে দেওয়া হয়, সেটা আমরা চাইবো। তবে ইদানিংকালে দেখতে পাচ্ছি উনি আর নেই, অন্তত দেখতে পাচ্ছি এখন। দেখা যাক আগামী দিনে কি দেখতে পাই। আর 3 হচ্ছে উন্নয়ন দেখতে পাচ্ছি না। উন্নয়ন দেখতে পাচ্ছি না বলতে, ওই যে এখন সব পলিসিগত ব্যবস্থা চলছে, কিন্তু উন্নয়ন দেখতে পাওয়ার ব্যাপারে কাল কি সব যা কথাগুলো বলেছেন তাতে আমরা বুঝতে পারলাম যে এবার সত্যি দেখতে পাবো। সমস্ত রাস্তাঘাট মহলার আগে রিপেয়ার করার কথা বলেছেন। রাস্তা তো সব বেহাল দশা করে দিয়ে চলে যাওয়া হয়েছিল না, ভাঁড়ের টাকা নেই, আর এত সব মানে এই অবস্থা, ওটা সব দান ছত্র করে গেছিলো বেশি করে। আবার এখানেও ওই কিছু ভাতা দিতে হচ্ছে, পাল্টা কিছু করার নেই, নাহলে পরিবর্তনটা হয়তো হতো না। তো এখন সেই কাজগুলো হবে। চাকরি বাকরি নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন। আমি বলেছি যে বেকার যুব সমাজ, তাদের বিষয়টা ইস্যু ছিল পরিবর্তনে। তো সেগুলো কোথায় কী হবে, কবে হবে, তো ওটা বলেছেন যে আমরা যা করছি নতুন করে ভালো করে করছি, এবং তার প্রসেস হবে। এসএসসিও একটা প্রেস মিট করেছে, উনি একটা ডেডলাইন দেখলাম গতকাল দিলেন, মার্চের মধ্যে আমরা প্রসেস একটা করে দেব। তো ফলে ওদিকটাও আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি। আর বাকি করাপশন দুর্নীতি রোধে তো যেটা করার, উনি 14 জেল ভরো এত সব করছেন। আর কিছু জায়গায় আমি কোথাও ফিল করি ওনারা কোথাও কিছু লিমিটেশন আছে, তবু উনি কিন্তু হার্ডলি চেষ্টা করে যাচ্ছেন। ওনার জীবনে তো নিজস্ব সংসার বলে কিছু নেই। কালকে শুনেছেন 800 স্কোয়ার ফুট একটা জায়গাতে উনি থাকেন, খুব ছিমছাম লাইফ লিড করেন। এটাও শুনলেন সৌজন্য বলে যে আলিপুরে একটা সরকারি বাংলো আছে। আমাকে আলিপুর কোর্টে কদিন যেতে হয়েছিল, তো মানে আমি দেখেছি, আমিও প্রথম দেখলাম সৌজন্য বলে একটা বিরাট ব্যাপার, বাইরে থেকে দেখলাম, রাস্তার বাইরে থেকে। তো উনি বললেন ওই বাড়িতে গিয়ে দেখি যে এই বাড়িতে থাকার যোগ্য, মানে আমি থাকার যোগ্য না, মানে এরকম বাড়ি, বিরাট বাড়িটাকে হায়দ্রাবাদি বাড়ি, বিরাট ঝাড়বাতি অমুক চলে এসছে ওখান থেকে। মানে খুব সিম্পল লাইফ লিড করেন, জীবনে বিরাট চাওয়া পাওয়া নেই, বিরাট কিছু দরকারও নেই ওনার, আর পরিবারে তো যথেষ্টই আর্থিক সচ্ছলতা আছে। তো মানুষটা এইরকম। তো উনি রাজ্যের কথা ভাবছেন, দিনরাত ভাবছেন, আর ওই সব করে উনি সময় নষ্ট করেন না। সময় নষ্টই বলবো, আগের মুখ্যমন্ত্রী যেগুলো বলতেন, উনি বলতেন শিল্পসত্তা,
আমাদের কাছে কোথাও মনে হয়েছিল শিল্প সত্তা না, শিল্প সত্তার নামে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন এই করি সেই করি করে, কিন্তু অ্যাকচুয়ালি শিল্পের মধ্যে আমাদের কাছে অখাদ্য ছিল, তাই না? কবিতা পড়লেও অখাদ্য, এপাং অপাং ঝপাং, আর গান টান তো মানে ভাবাতেন কোকিল কণ্ঠী, লাগতো কাক কণ্ঠী, দেখেছেন আপনারা। তো এইসব ওনার অনেক প্রতিভা ছিল, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট কষে ফেলতেন, এসব কথাগুলো আজকের দিনে আরও হাস্যকর তো মনে হবে, কারণ ওই তো দেখলাম মানুষের রায়। ইনি যেটা করেন কালকে বলেছেন যে আমি 2টোর সময় ঘুমাতে যাই আর 6টা না কটায় বলেন উঠে পড়ি, আর দিনে ঘুমান না, দিন রাত ভাবছেন রাজ্যটার জন্য। তো যে মানুষটা দিন রাত ভাবছেন সে মানুষটাকে আরও কাজ করার সুযোগটা দেওয়া হোক, মানুষের মনে যাতে না কোনো ভ্রান্তি তৈরি হয়, সেটাও দেখুক, দল দেখুক ভালো করে চলুক। আমরাও চাই ভুল ত্রুটি হলে আমি আবার বলবো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নক করবেন, কোনগুলো দরকার, ডিমান্ড, আশু প্রয়োজন, সেগুলো বলবেন, আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরা। যেহেতু আমার খবর অনেকটাই ফলো করেন উনি, আমি চাইবো যে ওনার নজরে আসুক। আর সবটাই যে সব কিছু হয়ে যাবে 2 দিনে 3 দিনে এটাও ভাববেন না, এটাও হবে না। উনি হতে চাইছেন আমার 1 মাসে সব কমপ্লিট হয়ে যাক, সেটা বাস্তবে তো হয় না, মানে টেকনিক্যাল একটা ব্যাপার থাকে। আর দ্বিতীয়ত রাজ্যের হাল তো দেখেছেন কি অবস্থা করে দেওয়া হয়েছে, এক্ষুনি তো ঋণ নেওয়া ইত্যাদি তো করাটাও তো ঠিক না। ঋণ করে করবো আগের সরকারের মতো, ঋণ করে বাজারের বড় মাছটা কিনে এসে বাড়িতে খাবো, ছেলেরা বুঝবে। ঋণ করে বড় বাড়ি করে ফেললাম ওই সৌজন্যের মতো, তারপরে ছেলেটা বুঝবে, ব্যাংকের ঋণ শোধ করতে না পারলে নিয়ে নেবে। এইরকম ওই আয়শূন্য টাইপের তো উনি হতে চাইছেন না। ওনার বক্তব্য ঋণ যতটা কম করা যায়, ঋণ হয়তো অনেক সময় নিতে হতে পারে যা এখন ব্যয় হয়ে গেছে আয়ের থেকে বেশি, কিন্তু ওই রকম ওপেন নেব আর দান ছত্র করবো এটাতে উনি বিশ্বাসী না। ফলে একটু সময় দিন, আমরা চাই স্থায়ী সমাধান। ওই চটকদারি আমরা চাই না, স্থায়ী সমাধান চাই। তো সেই জন্য দর্শক পাশে থাকতে হবে। আর উনি যখন এটা বলেছেন, সমালোচনা উনি ওয়েলকাম করেন, আমরা করব, আপনারাও করবেন। কিন্তু কালকে থেকে আমি অনেকটাই পজিটিভ হয়েছে ওনার প্রতি। আমি চাইবো যে উনি এই যে পজিটিভনেস যেটা আমার মধ্যে নতুন করে ফিরে এসছে, সেটা উনি বজায় রাখবেন ওনার কাজের মাধ্যমে, যাতে করে আমরা এই সরকারটাকে অনেক দিন পাই এবং কাজগুলোকে গুছিয়ে নিতে পারি। বেশি সরকারের বিরুদ্ধে, বেশি অহেতুক আর অনেকে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন না। ফলে আমরা তো কোনো ন্যারেটিভে যেতে চাই না, প্রকৃত ব্যাপারটাতে যেতে চাই। তো আমাদের একটাই উদ্দেশ্য রাজ্যের প্রকৃত উন্নয়ন, কারণ এর একটা বড় সুযোগ ডাবল ইঞ্জিনের। যদিও কেন্দ্র তরফ থেকে এখন আমরা সেই অর্থে সাপোর্ট দেখতে পাচ্ছি না, জানি না ওনাদের প্রসেস চলছে, হয়তো কথা চলছে, এটাও হতে পারে, আমরা দেখতে পেলে হয়তো বুঝতে পারছি না। তো যাই হোক, যদি না এখনও পর্যন্ত আসে তাড়া দেওয়া হোক, কেন্দ্র থেকে ফান্ড নিয়ে আসা হোক, বাংলাটাকে যতটা পারা যায় গুছিয়ে নেওয়া হোক, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দর্শক বলবেন যা বলার, আপনারা কি বুঝছেন না বুঝছেন অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।